হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। দেখতে পাচ্ছ জোবাইর ভাই কিন্তু ক্লাসে চলে আসছে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ জ্ঞানের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা এবং যাদের স্বপ্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাদের জন্য কিন্তু আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এমনও হতে পারে আজকের ক্লাস থেকে 2 থেকে 3টা কমন পড়ে গেছে, যেহেতু 50টা প্রশ্ন, সো কমন পড়ার সম্ভাবনা কিন্তু অনেক। ঠিক আছে, ওকে, তাহলে সবার প্রথম আজকে ক্লাসে যুক্ত হয়ে গেছে রাকিবুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দ্বিতীয় আছে মুমতাহিনা, তৃতীয় আছে মিম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আর কে আছে আমি দেখতে যাচ্ছি। ওকে, বিথি চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আফরিন জান্নাত নীলা, ওকে। সো আমি অনেকে দেখতে পাচ্ছি, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও। সামনে কি? সামনে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে। একমাত্র যারা 25-26 সেশনের, তোমাদের কিন্তু শুধু একটাই ইউনিভার্সিটি এখন ভর্তি পরীক্ষা বাদে আছে, এবং সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সো একদম শেষ ইউনিভার্সিটি, শেষ সুযোগ। শেষ সুযোগ বলতে এই সেশনের জন্য শেষ সুযোগ, সেকেন্ড টাইমারদের জন্য না। সো যাই হোক, যারা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা ভালো পজিশন পেতে চাও, শুধু চান্স আমি বলবো না ভাই, চান্স এখানে পাওয়ার যোগ্যতা অনেকেরই আছে। আমি বলবো ভালো পজিশন এবং ভালো সাবজেক্ট, ভালো সাবজেক্ট। ঠিক আছে, এখানে ভালো সাবজেক্ট এবং ভালো পজিশনটা ম্যাটার করবে। ওকে, সো আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। কালকের পিডিএফ পাই নাই ভাইয়া, ওকে পাবা আশা করি। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। সবাই সবাই জাস্ট একটা করে শেয়ার করে দিবা, আমি বেশি চাই না, সবাই জাস্ট একটা করে শেয়ার করে দিবা। তারপরে আজকে আমি এমন কিছু এমসিকিউ সলভ করাবো যেগুলা প্রিভিয়াসলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, এবং হচ্ছে এখান থেকে আমি যেই ব্যাখ্যা দিব সেখান থেকে তুমি আরো বেশি কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, সো আমরা যদি একদম ঢুকে যাই প্রশ্নের মধ্যে, দেখো এখানে বলা হয়েছে বদ্বীপ পরিকল্পনা 2100 বা 2100। হ্যাঁ, বদ্বীপ পরিকল্পনা 2100, এটা হচ্ছে কিসের সাথে সম্পর্কিত? দেখো, জলবায়ু পরিবর্তন, ভূ রাজনীতি, গ্রিন হাউস প্রতিক্রিয়া, বন্য প্রাণী সংরক্ষণ। তাহলে তোমরা অ্যান্সার করে ফেলো, কারণ এই বদ্বীপ এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসছে। বদ্বীপ এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসছে। আমরা জানি বাংলাদেশের ম্যাপ কিন্তু হচ্ছে অনেকটা বয়ের মতো, এই জন্য এগুলাকে বলা হয় বদ্বীপ। যে দেশের মানচিত্রটা বয়ের মতো, এই জন্য বদ্বীপ বলা হয়। পাশাপাশি তোমার সেই হিমালয় থেকে, আমরা জানি হিমালয়ের যে নেপাল, এখানে একটু উঁচু সাইড, তাহলে পানির একটা ধর্ম কি? উঁচু জায়গা থেকে নিচের দিকে প্রবাহিত হয়। তাহলে এই উঁচু জায়গা থেকে বরফ গলে নদীর সৃষ্টি হয়ে সেই নদীটা ভারত দিয়ে এসে তারপরে এই যে বঙ্গোপসাগরে পতিত হইতো, তখন এই জায়গাটায় পলি, এই যে পানির সাথে কিন্তু পলি ভেসে আসতো, এই পলি আস্তে আস্তে এই জায়গাটা হচ্ছে পলি মাটি দিয়ে গঠিত হয়ে যায়, এই জন্য এগুলাকে বলা হয় বদ্বীপ। ওকে, তো এই যে বদ্বীপ, এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, বা যেটা আমরা বলি গঙ্গা বদ্বীপ, আর সেটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে সুন্দরবন, বা যেটা হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিম এরিয়া। যাই হোক, তো এই যে বদ্বীপ পরিকল্পনা বা বাংলাদেশকে নিয়ে 2021 সাল পর্যন্ত 3টা ভাগে, কয়টা পর্যায়? 3টা ভাগে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে। এটার আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্যটা হচ্ছে, কে কে অ্যান্সার করছে আমি একটু দেখে ফেলি। আফরিন জান্নাত নীলা বলছে 1-এর এ, তারপরে হচ্ছে রাকিবুল ইসলাম বলছে 1-এর এ, ফেরদৌসি আফরোজ কাদিরা বলছে 1-এর এ, শৌখিন বলছে এ। ওকে, হ্যাঁ, তোমরা বলছো জলবায়ু পরিবর্তন, রাইট। তার মানে এই 100 বছর বা 2100 আর কি, তোমার হচ্ছে এইটা তোমার তিনটা ভাগে এটাকে হচ্ছে প্ল্যান করা হয়েছে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের জন্য। এবং বাংলাদেশে এই যে তোমার প্রথমত আমরা জানি খরা, একটা অঞ্চল আছে খরা এরিয়া, আরেকটা অঞ্চল আছে বন্যা এরিয়া, আরেকটা অঞ্চল হচ্ছে উপকূলীয় এরিয়া, এবং আরেকটা অঞ্চল যেখানে পানি পাওয়া যায় না, নিরাপদ পানির অভাব। তারপর কিছু এরিয়া হচ্ছে তোমার পাহাড়ি এলাকা, যেখানে তোমার জনবসতি করা যায় না। এরকম 6টা এরিয়া হটস্পট, এগুলাকে বলা হয় হটস্পট। এই হটস্পট, 6টা হটস্পট নিয়ে এটা হচ্ছে গঠিত এই প্ল্যানটা। এবং এইটাতে হেল্প করে কোন দেশ? হেল্প করে হচ্ছে কোন দেশ? নেদারল্যান্ড। এইটা হচ্ছে অনেক বেশি পরীক্ষায় আসে, নেদারল্যান্ডস হচ্ছে এটাতে সহযোগিতা করে এই বদ্বীপ পরিকল্পনা 2100-তে, এবং এটা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে। এটার হটস্পট আছে 6টা। ওকে,
সচিব আচার্য অনেককে মেনশন করে দিছে, থ্যাংক ইউ সচিব আচার্য। আমার বিশ্বাস যে 101 জন আছো, এই 101 জন যদি একটা করে শেয়ার দাও তাহলেও ইনশাল্লাহ হচ্ছে আরো বাকি 100 জন এখানে ক্লাস করবে। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে বদ্বীপ নিয়ে আসলে ইনশাল্লাহ এগুলোর মধ্যেই থাকবে। বদ্বীপ পরিকল্পনা নিয়ে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ এর বাহির থেকে প্রশ্ন আসবে না, আর এগুলো তো আমি আরো বিস্তারিত তোমাদের পড়াবো, ঠিক আছে। ওকে, তারপরে আসো পরের প্রশ্নটা। দেখো, এত ইজি কোশ্চেন দেয়, বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? দেখি এটা কে কে পারে, একটু দেখতে চাই। তোমরা ওই যে প্রায় সময় দেখি অনেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা ভুলে যাই। কেন ভুলে যাই? কারণ ছোটবেলা আমরা ডেইলি পড়তাম, তখন এটা আমাদের অটোমেটিক মুখস্থ ছিল। কিন্তু এখন যেহেতু আমরা আর এটা পড়ি না বা সকালবেলা হচ্ছে এটা গাই না, তাই হচ্ছে এখন এটা মনে থাকে না। তো এই জিনিস আমরা ছোটবেলা ক্লাস 1 থেকে পড়ে আসছি, এখন অনেকেরই মনে নাও থাকতে পারে, এই জন্য তোমাদের একটু চেক করে নেয়। যাই হোক, তারপরে অ্যান্সার করো দেখি, বাংলাদেশের যে পতাকা সেই পতাকার অনুপাত কত? 10:8, 10:6, 12:6, 11:6, কোনটা দেখি তোমরা বলো। আসাদুজ্জামান মামুন বলছে ভাইয়া 10-6, রবিন হোসেন বলছে 2-B, আচ্ছা 2B। তারপর এসকে সাকিব আজ বলছে বি, রাকিবুল ইসলাম বলছে বি, লাকি আক্তার বলছে বি। আমি চাই তোমরা সবাই অ্যান্সার করো। কেন অ্যান্সার করবা জানো? কারণ হচ্ছে তুমি যত বেশি বেশি অ্যান্সার করবা এই পড়াগুলো তোমার মাথায় গেঁথে যাবে। এই যে আমরা বলি না যে একবার লেখা 10 বার পড়ার সমান। আমি নিজে যখন এডমিশনে ছিলাম, এডমিশন পিরিয়ডে ছিলাম, আমি কি করতাম জানো? আমি হচ্ছে যেই জিকেটা পড়তাম সেটা হচ্ছে খাতায় লিখতে গেলে তো অনেক বেশি লাগতো, তো হচ্ছে আমি এই জন্য পেপার নিতাম। পেপারের উপর তো লেখা ছিল, সেটার উপরে আমি হাত ঘুরাইতাম। যেমন ধরো এই প্রশ্নটা আমি কি করতাম, আমি এটা পড়তেছি শুধু গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এইভাবে মুখস্থ না করে আমি সেটা কি করতাম, আমি সেটা বুঝতাম যেটা আসলে কি বুঝাইছে। যে বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত বলছে 10:6, তার মানে আমি এবার পেপারের উপর লিখে ফেলবো 10:6, 10:6, 10:6, এরকম 3 বার 5 বার 7 বার এরকম করে আমি লিখতাম। তাহলে কি হইতো, আমার হাত যখন আমি ঘুরাইতাম তখন সেটা অটোমেটিক আমার ব্রেনে একটু হইলো ক্যাচ করে ফেলতো। অথবা 10:6 না থাকলে এটাকে আমরা বলতে পারি 5-এর অর্ধেক কত, 5, 5:3, 3-এর অর্ধেক 6-এর অর্ধেক 3, এইভাবেও আমরা বলতে পারি 5 অনুপাত। কারণ অনুপাতগুলোকে কিন্তু আরো ছোট সংখ্যায় ভাগ করা যায়, মৌলিক সংখ্যায়। তো যাই হোক, 5:3ও বলা যায়। আর হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত। তাহলে অবশ্যই তোমরা যেটা করবা সেটা হচ্ছে কমেন্টে বেশি বেশি লিখবা, উত্তরগুলা লিখবা। তুমি পারো, আমি জানি তুমি পারো, তারপরে লিখবা। কেন? যাতে তোমার এটা মাথায় একবারে প্রবেশ করে ফেলে আর ভুল না হয়, ঠিক আছে। এই জন্য সবাই চেষ্টা করবা একটু কমেন্টে অ্যান্সার দেওয়ার। আচ্ছা, তারপরে আসো, তারপরে প্রশ্নটা দেখো। 1943-এর মরণোত্তরের প্রসঙ্গে প্রাসঙ্গিক যে চিত্রশিল্পী, কোন ব্যক্তি এটার সাথে প্রাসঙ্গিক চিত্রশিল্পী? আমি একটু বলি, 1943 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল। কি হয়েছিল? 1943 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল। হ্যাঁ, এই দুর্ভিক্ষে তোমার তিন ভাগের এক ভাগ না, 3 ভাগের হচ্ছে হ্যাঁ 3 ভাগের 1 ভাগ মানুষ মারা গেছিল। 3 কোটি মানুষের প্রায় 1 কোটি মানুষই মারা গেছিল। এবং এটা হচ্ছে তোমার ওই যে কি বলে এটাকে, পার্মানেন্ট যে সেটেলমেন্ট হয়েছিল, চিরস্থায়ী বন্দোবস্ত, সেই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হচ্ছে যেই অনেক সমস্যা হয়েছিল, লর্ড ক্লাইভের পরে অনেক সমস্যা হয়েছিল। তো এইটার কারণে হচ্ছে এই সমস্যাগুলো হয়। এবং হচ্ছে তোমার এটা হচ্ছে 1943 সালে দুর্ভিক্ষ, যেটা সেখানে অনেক মানুষ মারা গেছিল। তো এই দুর্ভিক্ষ নিয়ে হচ্ছে আমাদের একজন চিত্রশিল্পী তোমার হচ্ছে একটা ছবি আঁকে। তো সেটার নাম কি বলো? আচ্ছা, আসাদুজ্জামান মামুন বলছে জয়নুল আবেদিন, ফারহানা তাসনিম শিফা বলছে 3-এর গ, রাকিবুল ইসলাম বলছে 3-এর গ। আচ্ছা, জয়নুল আবেদিন, এসকে সাকিব, এসকে এমআর শৌখিন। আজকের ক্লাসে আমি 2 জনের খুব ভালো রেসপন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এসকে সাকিব এস, আরেকটা হচ্ছে রাকিবুল ইসলাম পাচ্ছি, আর হচ্ছে আসাদুজ্জামান মামুন। এই 3 জন ছেলের পাচ্ছি, মেয়েদের গুলা মনে হয় আমার চোখে পড়তেছে না। মেয়েরা একটু বেশি বেশি কমেন্ট করো, তাহলে আমার চোখে পড়বে। তানিয়া বৃষ্টি, জয়নুল আবেদিন। ওকে, তাহলে এটা কি হবে? এটা হবে জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, ঠিক আছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রায় পরীক্ষা আসে, যেমন সংগ্রাম, কি আছে, যেমন হচ্ছে তোমার সংগ্রাম, এটা অনেক বেশি পরীক্ষায় আসে। সংগ্রাম এটা অনেক বেশি পরীক্ষায় আসে। তারপরে যে মনপুরা 70 এটাও পরীক্ষায় আসে। এটা মনপুরা দ্বীপে 1970 সালে যেই ঘূর্ণিঝড় হয়েছিল সেখানে প্রায় সবাই মারা গেছিল, এটা নিয়ে হয়েছিল, ঠিক আছে। ওকে, তারপরে
তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে 1943 সালে যে দুর্ভিক্ষ বা 43-এর মনান্তর, এই মনান্তরে হচ্ছে যে চিত্রশিল্পী আঁকেন, ছবি আঁকেন, সেটা হচ্ছে জয়নুল আবেদিন। ঠিক আছে, ওকে। তারপরে আসো, আসিয়ানের সদস্য নয় কোনটা? আমি আগে অনেকবার বলছি যে আসিয়ান এখন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আসিয়ান এখন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আসিয়ান এইটা হচ্ছে, আমি একটু বলে দেই, আসিয়ান হচ্ছে আমরা যেমন দক্ষিণ এশিয়ার দেশ না, এটা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব এশিয়া। কি? দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ। এখানে কয়টা দেশ আছে? 11টা সদস্য আছে। 11টা সদস্য আছে। সর্বশেষ সদস্য কোনটা বলো তো? এটা যদি ইন্টারন্যাশনাল পার্ট, তোমাদের ফাহাদ ভাইয়া পড়াবে। সর্বশেষ সদস্য হচ্ছে কোনটা সেটা তোমরা বলবা, আর এখানে কোনটা এটা সদস্য না সেটা বলবা। ফারহানা তাসনিম শিফা, হ্যাঁ ফারহানা তাসনিম শিফা অনেক বেশি অ্যান্সার করতেছে। সে বলছে 4-এর গ, অর্থাৎ সে বলছে ভারত। আর রবিন হোসেন সে অ্যান্সার করতেছে 4-এর গ, বলছে এ ড্রিম স্যাক্রিফাইস। ওকে, কালকে দেখছিলাম। রাকিবুল ইসলাম, গুড জব। সাদাকুর রহমান, আচ্ছা। ফিরদাউস আফরোজ কাদিরা, অর্ণব মল্লিক, সচিব আচার্য। সচিব আচার্য অনেক ভালো অ্যান্সার করে। ওকে, হ্যাঁ এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে কোনটা? ভারত। ভারত, কারণ ভারত কোনটা দেশ বলতো? ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। ঠিক আছে, যেমন আমরাও কিন্তু হচ্ছে তোমার কিসের? আমরাও কিন্তু হচ্ছে তোমার দক্ষিণ এশিয়ার দেশ। ওই যে বলি না নিপা এমবিবিএস, নিপা এমবিবিএস মানে হচ্ছে নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। এই 8টা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। আর বাংলাদেশের ঠিক এই পাশে যে মিয়ানমার থেকে শুরু করে তোমার হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, এই যে 11টা দেশ আছে পূর্ব তিমুর বা তিমুর লিস্টে, এগুলা কি? এগুলা হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার এই আসিয়ানের সদস্য, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর বা তিমুর লিস্টে। পূর্ব তিমুর বা তিমুর লিস্টে। ঠিক আছে, তিমুর লিস্টে। ওকে, ঠিক আছে, এই তো তোমরা পারতেছ। ওকে, ঠিক আছে, আচ্ছা। তাহলে এইটা আমরা পেরে গেলাম। এইবার আসো তারপরের কোশ্চেনটা, যদি এইটা চাইলে কেউ স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, কারণ কয়েকদিন পরে তোমরা যারা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হবা, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকায় কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কোর্স চলবে। ঠিক আছে, তো সেটা বিস্তারিত জানতে আমাদের পেজে নক দিয়ে সেখানে জেনে নিবা, অথবা এই যে নিচে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারো। এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখানে যোগাযোগ করলে তারপরে আরো বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে, ওকে। তারপরে আসো, এগুলো আমরা বিস্তারিত পড়াবো, কোনো সমস্যা নাই। তারপরে আসো, এখানে দেখো একটা প্রশ্ন করছে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৃহত্তম বাজার কোন দেশ? এইটা খুবই কমন একটা প্রশ্ন, খুবই একদম কমন একটা প্রশ্ন। এটা তোমরা অ্যান্সার করো। এখানে বলছে কোন দেশ, এটা মাথায় রাখবা, এখানে বলছে কোন দেশ। ঠিক আছে, যদি বলতো কোন অঞ্চল, যদি বলতো কোন অঞ্চল, তাহলে কিন্তু হইতো ইউরোপীয় ইউনিয়ন। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়ন। আর প্রথম দেশ তোমরা বলো। আর দ্বিতীয় দেশ কিন্তু জার্মানি। দ্বিতীয় দেশ কিন্তু হচ্ছে জার্মানি। ঠিক আছে, এগুলো আপডেট হয়, ডে বাই ডে আপডেট হয়। ঠিক আছে, ওকে। ভর্তি হয়ে গেছি, ফারিয়া ইসলাম। রিমি বলছে আমরা আগের ব্যাচে ছিলাম, কিনতে হবে। আচ্ছা রিমি, ওকে ঠিক আছে, 199 টাকা, 1 টাকা ফিরিয়ে দেবেন। আচ্ছা, তনিমা বলছে ওকে, রেসপন্স করছেন, আমাকে অ্যাড করছেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে অ্যাকচুয়ালি, এবং অনেক স্টুডেন্টের প্রেশার, এই জন্য হয়তো একটু লেট হচ্ছে, বাট অ্যান্সার পাবা, এটা শিওর থাকো, অ্যান্সার পাবা। ওকে, ঠিক আছে, তাহলে এটা কি হবে? হ্যাঁ, শিফা বলছে 5-এর ক, রাইট, এটা হবে যুক্তরাষ্ট্র বা ইউএসএ। ঠিক আছে, এটা হবে ইউএসএ। অঞ্চল যদি বলে কোন অঞ্চল, তাহলে হবে ইউরোপীয় ইউনিয়ন। আর যদি বলে কোন দেশ প্রথম, তাহলে হবে ইউএসএ, সেকেন্ড হবে জার্মানি। ওকে, তাহলে এটা হচ্ছে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের বৃহত্তম বাজার যেই দেশ। এবার আমরা তার পরের কোশ্চেনটা দেখব। ওকে, তার পরের কোশ্চেনটা যদি আমরা দেখি,
আচ্ছা, এবার তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য তো 199 টাকায় কোর্স আছেই। আবার যারা মনে করতেছো ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবই, বাট আমার স্বপ্ন হচ্ছে পরবর্তীতে একটা রিনোন্ড ইউনিভার্সিটিতে পড়বো, লাইক জাহাঙ্গীরনগর, বিউপি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলাতে পড়বো, কুমিল্লা ইউনিভার্সিটি, তাহলে তোমাদের জন্য আছে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেখানে তুমি ভর্তি হইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এমনি ফ্রিতে পাবা, ঠিক আছে? এবং এখানে হচ্ছে তোমার একদম সম্পূর্ণ ফাউন্ডেশন কোর্স থাকবে। এই যে 15 তারিখ থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং হচ্ছে তারপর থেকে আমরা আরো বিস্তারিত ফাউন্ডেশন শেষ করে দিব। তারপরে হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, বিউপি, জাহাঙ্গীরনগর সবগুলোর জন্য আলাদা আলাদা কোর্সে পড়াবো। ইনশাল্লাহ চান্স এবার নিশ্চিত হবে যদি তুমি পড়াশোনা করো, যদি তুমি পড়াশোনা করো এবং আমাদের গাইডলাইনগুলা মেনে চলো ইনশাল্লাহ। এবার আসো, বর্তমানে বাংলাদেশের কততম সংসদ বিদ্যমান, দেখে অ্যান্সার করে ফেলো। কততম সংসদ, এইগুলাই আসলে আগে 7 কলেজে পরীক্ষায় আসতো, এখন একটু, তবে এবার মনে করো না যে এখন এই প্রশ্নগুলাই আসবে, এখন এইগুলার মধ্যে একটু কঠিন ভার্সনটা আসবে, ঠিক আছে? প্রশ্ন কিন্তু এই টপিকগুলাই থেকে থাকবে, টপিক কিন্তু এগুলাই থাকবে, শুধু কোশ্চেনের মানটা একটু আপগ্রেড হয়ে যাবে। এখন আসি একটু সহজ প্রশ্ন, কারণ আগে ছিল 7 কলেজ, এখন সেটা হয়ে গেছে ইউনিভার্সিটি, আর ইউনিভার্সিটির জন্য প্রশ্ন একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক, তাই না? সো এইভাবেই অ্যাকচুয়ালি হবে। তোমরা সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, আখি বলছে সয়ের বি। তনিমা বলছে আমি আজ ধন্য ভাইয়া, আমার নাম ওকে বলছে। আচ্ছা, খুশিতে থাক, পাগল হওয়া দরকার নাই, পাগল হওয়া দরকার নাই, তুমি আমার বিকাশ নাম্বারটা নিয়ে সেখানে কিছু টাকা পাঠিয়ে দিও, তাইলেই হবে, ঠিক আছে? তোমার পাগল হওয়া দরকার নাই। ওকে, ঠিক আছে। তাহলে বর্তমানে ত্রয়োদশ সংসদ বিদ্যমান, ঠিক আছে? সো এবার সামনে পরীক্ষা আসতে পারে, এই ত্রয়োদশ সংসদ নির্বাচন কবে হয়েছে, তারপর প্রথম অধিবেশন কবে বসে, এখন পর্যন্ত কয়টা অধিবেশন বসছে, এখন পর্যন্ত কয়টা বিষয়ে সম্মতি হয়েছে, ঐক্যমত সম্মতি হয়েছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এই জাতীয় সংসদ রিলেটেড অনেক প্রশ্ন আসতে পারে, তো সেগুলো নিয়ে প্রেসার নেওয়ার কোনো দরকার নাই, আমি আসি, আমি তোমাদের সেগুলা বিস্তারিত পড়ায় দিব, ঠিক আছে? ওকে, তারপরে আসো 7 নাম্বার, পরিবেশের ভারসাম্য রক্ষায় কত ভাগ বনভূমি প্রয়োজন? এটা মনে হয় আমরা ক্লাস 6 থেকেই পড়ে আসতেছি, যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কত ভাগ বনভূমি প্রয়োজন। তাহলে দেখি তোমরা অ্যান্সার করে ফেলো তো। 17%, 20%, 25%, 30%, দেখি কে কে পারে। ওকে, আমরা এখন আসি 7 নম্বরে। 7 নম্বরে সবার আগে অ্যান্সার দিছে মনিরা। মনিরা বলছে 7-এর সি, সে বলছে 25%। তারপর রাকিবুল ইসলাম বলছে 7-এর সি। ওকে, জান্নাতুল ফেরদৌস বলছে 25%। 12 ফেব্রুয়ারি দিয়ে, হ্যাঁ নির্বাচন 12 ফেব্রুয়ারি। তনিমা বলছে আচ্ছা 1 কোটি, আচ্ছা ওকে 1 কোটি পাঠানো লাগবে না, তুমি 1000 টাকা পাঠাই দিও। ওকে, কেনাত মিম বলছে 25। ওকে, ঠিক আছে, তাহলে এটা হবে 25%। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে আছে কত? বিভিন্ন বিভিন্ন হচ্ছে মত অনুযায়ী 17%, আবার বিভিন্ন মত অনুযায়ী হচ্ছে 14%। কোন কোন মতে 17%, কোন কোন মতে 14%। তবে অপশনে 17% থাকলে 17% দিবা, না হলে 14% দিবা। বাট বাট একটা দেশে হচ্ছে 25% থাকা প্রয়োজন, বনভূমি থাকা প্রয়োজন, ঠিক আছে? মানে 4 ভাগের 1 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে আছে 17%, বাট অনেকে বলে 17% না 14% আছে, তার মানে আমরা অনেক কম আছি, ঠিক আছে? ওকে, তারপরে আসো, দেখো এই প্রশ্নটা দেখো, নিচের অপশনগুলোর মধ্যে যেটি ডেটা সেন্টার স্টোরেজের সর্ববৃহৎ, এটা কি কেউ পারবা? এটা দেখি তো, এটা কেউ পারে কিনা। এই আইসিটি প্রশ্নটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসছিল, দেখি এটা কেউ পারে কিনা। এটা যারা পারে তারা হচ্ছে লিজেন্ড, তারা হচ্ছে লিজেন্ড, দেখি এটা কে কে পারে। এখানে তোমাকে একটু বুঝতে হবে যে এগুলোর ফুল ফর্ম আছে, যেমন জিবি গিগাবাইট, কেবি কিলোবাইট, কেবি হচ্ছে তোমার কিলোবাইট মেবি, আর টিবি হচ্ছে টেরাবাইট, এমবি হচ্ছে তোমার এমবি হচ্ছে একটা আছে মেগাবাইট, এরকম আর কি, ঠিক আছে?
ডেটা স্টোরেজের বৃহত্তম একক। কেউ অ্যান্সার দিচ্ছে না কেন? সাতের গ, আমরা তো এখন 8-এ আছি, তোমরা এখন 7-এর আনসার দিচ্ছ কেন? 8-এর সি, রোজা ইসলাম বলছে 8-এর সি, পিয়া রিয়েজা বলছে 8-এর সি। আচ্ছা আচ্ছা, খুঁজে পাচ্ছিলাম না, এবার পাবো। আচ্ছা ওকে, তাইলে এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখো সবচেয়ে ছোট হচ্ছে কেবি, আমরা দেখি না কিলোবাইট, সবচেয়ে ছোট হচ্ছে কেবি, কেবির পরে আসে জিবি, মানে আমরা বলি না 1 জিবি, কত জিবি? 1024 কেবিতে 1 জিবি, আবার 1024 জিবিতে 1 টিবি, টিবি হচ্ছে তোমার টেরাবাইট, ঠিক আছে? ও এখানে আবার মাঝখানে এমবিও আছে, এখানে মাঝখানে কিন্তু আবার এমবি আছে, এমবিটা আমি লিখতে ভুলে গেছি, সরি, যেহেতু আইসিটি পড়াই না, তারপরে এটা তো সহজ জিনিস। এখানে হচ্ছে তোমার এমবি আছে, এমবির পরে হচ্ছে তোমার জিবি আছে, জিবির পরে হচ্ছে টিবি আছে, টিবির পরে হচ্ছে পিবি আছে, প্যারাবাইট। তাহলে সবচেয়ে বড় কোনটা? এখানে যেহেতু পিবি নাই, তাই এখানে টিবি হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? কারণ তুমি দেখবা 1024 কেবিতে এক এক এমবি, এবং 1024 এমবিতে 1 জিবি, 1024 জিবিতে 1 টিবি, 1024 টিবিতে 1 পিবি। বুঝতে পারছো কথা? কি বুঝতে পারছো? তাহলে বৃহত্তম একক কোনটা? এখানে যেহেতু অপশনে পিবি নাই, তাই এখানে অপশনে হবে টিবি, টেরাবাইট। ওকে, আচ্ছা টেরাবাইট। ওকে, তারপরে আসো, দেখো কি বলছে, বাংলাদেশ সরকার কোন উৎস থেকে বেশি রাজস্ব আয় করে? আয়কর, ভূমি রাজস্ব, মূসক, মূল্যসূচক কর, আমদানি শুল্ক, কোনটা হবে? খুবই ইজি কোশ্চেন, বাট অনেক পরীক্ষায় আসে, একদম চাকরি পরীক্ষা থেকে বিসিএস পরীক্ষা সব জায়গায় আসে, আর এডমিশন তো বাদই দিলাম, এডমিশন তো আসি। তাহলে দেখি এটা কে কে পারে। আমি ক্লাস 9-এ পড়ি কিন্তু ক্লাস করছি, MS মেহেরি। আচ্ছা, হ্যাঁ এগুলা জানা থাকলে অবশ্যই ভালো, কোনো সমস্যা নাই। তোমার ক্লাস 9-এ যদি তোমার হচ্ছে সমাজ বিজ্ঞান বা হচ্ছে বাংলাদেশে ও গ্লোবাল স্টাডিজ থাকে, তাহলে এগুলা কাজে দিবে। MS মেহেরি আপনার ক্লাস, ওকে থ্যাংক ইউ। এডমিশনের সময় এসে ক্লাস করো, তখন কাজে দিবে আরো। ওকে, আসাদুজ্জামান মামুন বলছে ভ্যাট, রোজা ইসলাম বলছে 9-এর সি, সে বলছে মূসক, ফারহানা তাসনিম শিফা বলছেন মূসক, ওকে, সাদাকুর রহমান বলছে 9-এর সি, রাইট, এটা হবে মূসক বা হচ্ছে মূল্য সূচক কর। এটাকে কি বলা হয়? ভ্যালু অ্যাডেড, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা এটা হচ্ছে মূসক, মূল্য সূচক কর। আমরা যখন রেস্টুরেন্টে কোনো কিছু খাই না, তখন বিল যদি হয় তোমার 3500, নিচে লেখা থাকবে ভ্যাট ইনক্লুডেড, ভ্যাট ইনক্লুডেড, দেখবা যে ভ্যাট দেওয়া আছে তোমার 350, এরকম ভ্যাট দেওয়া আছে। তার মানে ওই ভ্যাটটা অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা পরোক্ষ কর, মনে রাখবা। এই যে মূসক, এটা কিন্তু পরোক্ষ কর। এটা কেমন কর? এটা পরোক্ষ কর। কিন্তু আয় কর, এটা কিন্তু প্রত্যক্ষ। তোমার বাবা যে ইনকামটা করে সেটা ডিরেক্ট সরকারকে দিয়ে দেয়। ভূমি রাজস্ব, এইটাও কিন্তু ডিরেক্ট সরকারকে দিয়ে দেয়, এই জন্য এটা প্রত্যক্ষ কর। কিন্তু এই যে ভ্যাট, এটা একটা পরোক্ষ কর। তারপরে আমদানি শুল্ক, এটাও কিন্তু পরোক্ষ কর। প্রথমে আমদানি করে, যে আমদানি করে সেই টাকাটা প্রথমে ভ্যাটটা দেয়, তারপরে সেই টাকাটা সে যারাই প্রোডাক্টটা কিনে তাদের কাছ থেকে উঠে নেয়, তারপরে এটা পরোক্ষভাবে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে প্রথম আয়কর, ভূমি কর, এই দুটো হচ্ছে প্রত্যক্ষ কর, আর মূসক, আমদানি শুল্ক, এগুলো হচ্ছে পরোক্ষ কর। বাট ভ্যাটের ফুল ফর্মটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে কিন্তু এই ট্যাক্সটা 1991 সালে চালু হয়েছে, এবং এটা হচ্ছে তোমার, তুমি রেস্টুরেন্টে যাও বা যে কোনো কিছুই কিনো, তুমি হচ্ছে বিউটি কোনো হচ্ছে প্রোডাক্ট কিনো, দেখবা যে সব জায়গায় হচ্ছে ভ্যাট একটা থাকে, দেওয়া থাকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার আসো পরের প্রশ্নটা। এই যে দেখো,
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের কত অনুচ্ছেদে উল্লিখিত রয়েছে? অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রভাষা এটা কোন অনুচ্ছেদে বলা আছে, এটা নিয়ে কিন্তু আমি একটা টেকটিক্স শিখাইছি। দেখি এটা কে কে পারে। এখন খুব ইজি, এটা মনে মুখস্থ করার কোনো দরকার নাই, এমনিতেই এটা মনে থাকবে। দেখি কে কে পারে। ওকে, রবিন হোসেন সে সবার আগে বলছে 10-এর সি, সে বলছে 5। আচ্ছা, তন্নি চক্রবর্তী বলছে 10-এর বি। তারপর আসাদুজ্জামান মামুন বলছে অনুচ্ছেদ 3। ওকে, তারপরে তানিয়া বৃষ্টি বলছে 10-এর গ, শাকিল হোসেন বলছে 10-এর বি, কেয়ানাত মিম বলছে 3। ওকে, হ্যাঁ এটা হবে 3টা। কিভাবে জানো? কারণ আমি তোমাদেরকে বলছিলাম না যে আমরা প্রথমে একটা ভাষা শিখি যেটা হচ্ছে বাংলা, এটা আমাদের মায়ের ভাষা। তারপরে আমরা ছোটবেলা কার্টুন দেখি না, কার্টুন দেখি কোন ভাষায়? হিন্দি ভাষায়। তারপরে আরেকটা ভাষা আমাদেরকে জোর করে শেখানো হয় ইংলিশ, অথবা আমরা এমনি শিখে যাই। এখনকার বাচ্চারা এগুলা মুভি দেখতে দেখতে এমনি শিখে যায়। এই যে 3টা ভাষা, বাংলাদেশের সকল মানুষই মোটামুটি 3টা ভাষা জানে। তাইলে এই জন্য মনে রাখবা বাংলাদেশের অনুচ্ছেদ হচ্ছে 3য় অনুচ্ছেদে আছে। এভাবে মনে রাখবা এটা জাস্ট, ঠিক আছে? তারপর 4 নম্বরে কি আছে বলছিলাম না, জাতীয় প্রতীকে কয়টা তারকা আছে? জাতীয় প্রতীক, তারপর রাষ্ট্রীয় মনোগ্রাম কয়টা তারকা আছে? 4 নম্বরে। তার 4টা তারকা আছে না, এই জন্য এটা 4 নম্বর অনুচ্ছেদে। পাশাপাশি জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত এখানে নিয়ে আসবা। শেষ, মানে জাতীয় যে কয়টা আছে, জাতীয় প্রতীক, জাতীয় মনোগ্রাম, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলো 4 নম্বরে নিয়ে আসবা। 5 নম্বর অনুচ্ছেদে কি আছে? 5 নম্বর অনুচ্ছেদে আছে তোমার হচ্ছে এই যে বাংলার রাজধানী ঢাকা যে 5 বার হইছে, এই ঢাকা যে বাংলার রাজধানী, এই জন্য আমরা জানি ঢাকা বাংলার 5 বারের রাজধানী, এই জন্য মনে রাখবো ঢাকা যে রাজধানী, এটা 5 নম্বর অনুচ্ছেদে আছে। তারপর 6 নাম্বার কি মনে রাখবো? আমরা জাতি হিসেবে বাঙালি, কিন্তু নাগরিক হিসেবে আমরা বাংলাদেশী, এটা 6 নম্বরে আছে। 7 নম্বরে বলা আছে আমাদের সংবিধান হচ্ছে স্থগিতকরণ, বাতিলকরণ ইত্যাদি অপরাধ, এগুলা বলা আছে 1 থেকে 7 নম্বর, এটা প্রথম অধ্যায়ে প্রজাতন্ত্র। ঠিক আছে, ওকে, এগুলো হচ্ছে আরো বিস্তারিত আমি তোমাদের শিখাই দিব, কোনো সমস্যা নাই। আমাদের পেজে নক দিলেই কোর্সে ভর্তি হতে পারবা ভাইয়া, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা শিখে গেলাম। তারপরে আসো, দেখো ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি? অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রিক্সা চিত্র, বাউল সঙ্গীত, গম্ভীরা পটচিত্র, কোনটা বলো? আমরা জানি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য 5টা আছে। বসো। তাহলে আমরা জানি বাংলাদেশে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য আছে 5টা, তার মধ্যে সম্প্রতি কিন্তু এগুলো প্রায় পরীক্ষায় আসে। যেমন হচ্ছে তোমার যে সাংস্কৃতিক ঐতিহ্য কিছু আছে, যেমন জামদানি, ইলিশ বা জিআই পণ্য আমরা দেখি, প্রথম হচ্ছে জামদানি, দ্বিতীয় হচ্ছে ইলিশ, আর 5টা আছে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। সর্বশেষ হচ্ছে রিক্সা চিত্র। তাহলে এখানে কি হবে, কোনটা হবে? ভাউল সঙ্গীত, আসাদুজ্জামান মামুন, তারপর রোজা ইসলাম, তানিয়া বৃষ্টি, মেহেরিসা মাইসা, ভাউল, রাইট, রবিন হোসেন ভাউল। হ্যাঁ, এই তো ভাউল সঙ্গীত তোমরা পারছো। অধরা সাংস্কৃতিক ঐতিহ্যগুলো পড়বা। তারপরে যেমন আমি বলি যে হচ্ছে তোমার আমাদের হচ্ছে যে ঐতিহ্যগুলো আছে, হ্যাঁ, যে হচ্ছে হেরিটেজ কালচার বা সাইটগুলো আছে সেগুলো পড়বা। তারপর হচ্ছে রামসার সাইট, যে 2টা রামসার সাইট আছে, সুন্দরবন, তারপর হচ্ছে তোমার টাঙ্গুয়ার হাওর, এগুলো একটু পড়বা। ঠিক আছে, এগুলা থেকে কিন্তু আমরা দেখছি গুচ্ছতে পরীক্ষায় আসছে, তারপর হচ্ছে ন্যাশনালে পরীক্ষায় আসছে। তো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এরা কিন্তু সবচেয়ে বেশি ঢাকা ইউনিভার্সিটিকে ফলো করে। তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলোই কিন্তু এখানে বেশি আসবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে আসো পরের প্রশ্নটা, নিচের কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত? এই প্রশ্নটা অ্যান্সার করো সবাই। নির্মাণ, খনিজ খনন, পরিবহন, তৈরি, পোশাক। সবাই অ্যান্সার করে ফেলো। নিচের কোনটি সেবা খাতের অন্তর্ভুক্ত? নির্মাণ, খনিজ খনন, পরিবহন, তৈরি, পোশাক। ওকে, আসাদুজ্জামান মামুন বলছে পরিবহন,
তারপর হচ্ছে তান্নি চক্রবর্তী বলছে পরিবহন, রোজা ইসলাম বলছে পরিবহন। আচ্ছা দেখো আমি একটু তোমাদেরকে বলি, বাংলাদেশের যে জিডিপি খাত এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই যে বাংলাদেশের জিডিপি খাত, এই জিডিপি খাতে সবচেয়ে বেশি অবদান কার জানো? সবচেয়ে বেশি অবদান কিন্তু হচ্ছে সেবা খাতের। দ্বিতীয় হচ্ছে শিল্প, তৃতীয় হচ্ছে কৃষি। আর এই যে সেবা খাত সবচেয়ে বেশি অবদান ধরা হয়, কেন ধরা হয়? কারণ এই সেবা খাতে তোমার পরিবহন ধরা হয়, পুরো পরিবহন। তারপর হচ্ছে তোমার এই যে আমরা যে তোমাদের পড়াচ্ছি শিক্ষকতা, তারপর হচ্ছে তোমার ডক্টর, তারপরে হচ্ছে তোমার আরো যেগুলো আছে এগুলো সবই কিন্তু সেবা খাতের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তারপর হসপিটাল বিজনেস এগুলো কিন্তু এক ধরনের সেবা খাত। আর শিল্প হচ্ছে যেমন এই যে তৈরি পোশাক, খনিজ, নির্মাণ, এগুলো শিল্প। তারপর কৃষি হচ্ছে, কৃষির খুবই কম। তাহলে এই হচ্ছে অবস্থা যে তোমার হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত হচ্ছে পরিবহন, তারপরে যে শিক্ষকতা, তোমার হচ্ছে ডাক্তারি, তারপর হোটেল, এগুলো হচ্ছে সেবা খাত। আর এই যে জিডিপিতে সবচেয়ে বেশি অবদান সেবা খাতের, দ্বিতীয় শিল্প, তৃতীয় হচ্ছে কৃষি। এগুলো একটু ভালো করে পড়বা। তারপরে বাজেটটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? বাজেটের বর্তমানে সবচেয়ে বেশি বরাদ্দ কিসে, দ্বিতীয় বরাদ্দ কিসে, সবচেয়ে বেশি বরাদ্দ এখন মেবি শিক্ষায়, তারপরে প্রশাসন, তৃতীয় হচ্ছে পরিবহন খাত। তাহলে এগুলো একটু ভালো করে পড়বা বাজেট থেকে। এবং বাজেটের এডিপি বা হচ্ছে বার্ষিক যেই হচ্ছে তোমার একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, সেটা কত, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটা একটু পড়বা, ঠিক আছে? এগুলো আমি পড়াই দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা তারপরে আসো কোনটি সরকারি নোট, এটা আমি বহুত পড়াইছি। তারপরে তোমরা অ্যান্সার করো, আমি একটু বলে দেই। মুদ্রা, মনে রাখবা বাংলাদেশে মুদ্রা ছাপায় একমাত্র কারা? বাংলাদেশে মুদ্রা ছাপায় একমাত্র বিবি, মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই যে আমাদের কাছে যে মুদ্রাগুলো আছে, এই মুদ্রাগুলো কিন্তু অন্য কেউ ছাপাইতে পারে না। কারা ছাপাইতে পারে? শুধু বাংলাদেশ ব্যাংক ছাপাইতে পারে। এবং এই যে মুদ্রা তোমার হচ্ছে নিয়ন্ত্রণ বলি, বা মুদ্রা নিয়ে যত যা কিছু কৌশল আছে সবকিছু কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাংক করে, ঠিক আছে? মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা মুদ্রা নিয়ন্ত্রণ যাই বলি সেগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক করে। এবং মুদ্রা জাদুঘর কোথায় বলতো? মুদ্রা জাদুঘর কিন্তু হচ্ছে মিরপুর। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই যে এই মুদ্রাকে হচ্ছে বাংলাদেশে মুদ্রাকে দুই ভাগে ভাগ করে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করে। তোমরা বলছো 2 টাকা 2 টাকা, আচ্ছা ঠিক আছে, মনে রাখবা মুদ্রাকে দুই ভাগে ভাগ করে। মুদ্রা হচ্ছে কয় ভাগে ভাগ করে? দুই ভাগে। একটা হচ্ছে সরকারি, আর একটা হচ্ছে বেসরকারি। সরকারি কোনগুলা? সরকারি হচ্ছে 1, 2, 5। আর বেসরকারি কোনগুলা? বেসরকারি হচ্ছে 10, 20, 50, 100, 200, 500, 1000। তাইলে এখানে আছে 3টা, এখানে আছে 7টা, টোটাল কয়টা? টোটাল হচ্ছে 10টা। তাইলে সরকারি নোট হচ্ছে 1, 2, 5, আর বেসরকারি নোট হচ্ছে এই 7টা। সরকারি নোটের সাইন থাকে হচ্ছে তোমার অর্থ সচিবের, আর বেসরকারি নোটের সাইন থাকে গভর্নরের। তুমি এখন তোমার কাছে যদি কোনো টাকা থাকে, তাহলে এখন তুমি হচ্ছে টাকার মধ্যে দেখো যে সেটা থেকে গভর্নরের সাইন নাকি এই অর্থ সচিবের সাইন। যদি 1, 2, 5 টাকার নোট হয় তাহলে দেখবা সেখানে অর্থ সচিবের সাইন, আর যদি সেটা 10, 20, 50 হয় তাহলে দেখবা সেখানে গভর্নরের সাইন। বুঝতে পারছো? এই প্রশ্নটা ভুল করে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখন থেকে পারবা। এটা আবার ন্যাশনালে আসছে, রাইট? এই জন্যই তো এগুলো পড়াই আমি বারবার, ঠিক আছে? এগুলাই আসে পরীক্ষায়। সরকারের না, গভর্নর, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই বছর যেটা ন্যাশনালি পরীক্ষায় আসছে, আগের বছর সেটা কোথায় আসছিল? মানে 2023-24 সালে আসছিল এটা তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজ। ওকে ভাইয়া, মুদ্রা কি কোনো দেশের নির্দিষ্ট লিমিটের বাইরে ছাপানো যায়, কিন্তু সমস্যা হচ্ছে মুদ্রা যত বেশি ছাপায় তত মুদ্রার দাম কমে যায়, তত মুদ্রার স্ফীতি বেড়ে যায়। তখন তুমি আগে যেমন 500 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস পাওয়া যাইতো, এখন হচ্ছে তোমার 800 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস পাওয়া যায়। কেন? গরু কিন্তু একই আছে, গরুর মাংস কিন্তু পরিমাণও একই আছে, তাহলে দাম কেন 500 থেকে 800 চলে আসছে?
300 টাকা কেন বেড়ে গেল? কারণ মুদ্রার দাম কমে গেছে। মুদ্রার দাম কেন কমে গেছে? কারণ মুদ্রার যোগান বেড়ে গেছে। মুদ্রার যোগান কেন বেড়ে গেছে? কারণ মুদ্রার যেই ছাপা, সেই ছাপাটা বেশি হয়ে গেছে। দ্যাটস দ্য, মানে এটাই হচ্ছে ফ্যাক্ট। বুঝতে পারছো? ওকে, আচ্ছা ঠিক আছে। এইবার এটা আমরা শেষ করে তারপরের প্রশ্নটা দেখি। 14 নাম্বার, ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস দেয় কে? আমরা জানি ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস দেয় হচ্ছে, তোমরা অ্যান্সার করো। আমি হচ্ছে এখানে আচ্ছা এটা বলেই ফেলি, বলবো বলবো নাকি? এটা তো আমি বহুতবার পড়াইছি। আচ্ছা, যেই প্রতিষ্ঠানটা ধরো এটা দেয়, এই ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস দেয়, এটা কোন মন্ত্রণালয়ের অধীন? শুধু মনে রাখবা, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, এবং এটা 1980 সালে গঠিত। আর হচ্ছে এটা আগারগাঁও ঢাকাতে অবস্থিত। আগারগাঁও ঢাকাতে অবস্থিত। আগারগাঁও ঢাকাতে অবস্থিত, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমার মহাকাশ গবেষণা ও দূর অনুবীক্ষণ কেন্দ্র, ঠিক আছে। 14 খ সন্দরয় রে, আচ্ছা নীরা আক্তার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হবে স্পারসো, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এই যে স্পেস মানে মহাকাশ, রিসার্চ মানে গবেষণা, রিমোট মানে দূর, সেন্সিং মানে হচ্ছে অনুবীক্ষণ অর্গানাইজেশন। তাইলে এটা হচ্ছে মহাকাশ গবেষণা দূর অনুবীক্ষণ কেন্দ্র, এবং এটাই হচ্ছে ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস দেয়, এবং কোন অঞ্চলে কত বেশি ফসল ভালো হয়েছে, অথবা হচ্ছে তোমার প্রতিরক্ষা, অন্য কোনো দেশের কোনো যুদ্ধ বিমান বা কিছু বাংলাদেশে প্রবেশ করতেছে কিনা, এটাই তারা হচ্ছে টেক কেয়ার করে। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আসো তারপরের প্রশ্নটা। দেখো, ভ্যাট কোন ধরনের কর? এটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি, ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর, তাই না? একটু আগে দেখো, একটু আগে বলে আসছি ভ্যাট হচ্ছে পরোক্ষ কর। তাহলে একই একই জায়গায় দেখো, একটা প্রশ্ন কি দুই ভাগে ভাগ করে দিয়ে দিছে, একটা প্রশ্ন কি দুই ভাগে ভাগ করে দিয়ে দিছে। ভ্যাট হচ্ছে এক ধরনের পরোক্ষ কর। তারপর আসো 6 নাম্বার, দেখো জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? এইটা ভাই 193টা। তোমরা শুধু পড়বা জাতিসংঘ গঠিত হয় কবে, জাতিসংঘের সর্বশেষ সদস্য কে, জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র কয়টা, জাতিসংঘের অঙ্গসংস্থা 6টা, তারপর হচ্ছে আরো কি কি কাজ করে জাতিসংঘ, সেগুলো পড়বা, ঠিক আছে। এত সহজ জিনিস পরীক্ষায় আর আসবে না। তারপরে দেখো, বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি? এটা তোমরা পারবা খুব সম্ভবত। বাংলাদেশ স্থানীয় সরকারি স্তর হচ্ছে কয়টি? দেখি, এটা শহুরি, আচ্ছা সরি বললাম না, মানে একটু বলো তোমরা, দেখি আমি একটু পানি খাই, তোমরা বলো। ওকে, সো বাংলাদেশ স্থানীয় সরকারি স্তর কয়টি? পিয়া রিয়া বলছে 16। আচ্ছা, আমরা কোথায় আছি? আমরা এখন 17তে থাকার কথা, তাই না? নেট সমস্যা করতেছে। মেবি নেট সমস্যা করতেছে। আচ্ছা, সমস্যা নাই। দেখো, বাংলাদেশ স্থানীয় সরকার, আমরা জানি স্থানীয় সরকার হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে শহুরি স্তর আর এটা হচ্ছে গ্রাম্য স্তর। তো তার মধ্যে বলছে স্থানীয় সরকার, এই যে স্থানীয় সরকার, এটার স্তর হচ্ছে তোমার 3টা। প্রথমটা হচ্ছে জেলা,
জেলা, তারপরে হচ্ছে উপজেলা, উপজেলা, তারপর একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে সর্বনিম্ন স্তর, এই জন্য এটা পরীক্ষায় আসে। ইউনিয়ন, এখানে টোটাল সদস্য থাকে হচ্ছে তোমার 9টা ওয়ার্ড, 9টা ওয়ার্ডে 9 জন, তারপরে 3 জন সংরক্ষিত মহিলা, একজন চেয়ারম্যান, তাইলে 10 11 9 10 11 12 13 জন, টোটাল 13 জন সদস্য থাকে। এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে। ইউনিয়ন পরিষদের টোটাল সদস্য কয়জন? 13 জন। বাট স্থানীয় সরকারের স্তর হচ্ছে এটা, জেলা, উপজেলা আর হচ্ছে ইউনিয়ন পরিষদ। ঠিক আছে, এগুলো আরো বিস্তারিত আমি পড়াবো, সমস্যা নাই, এগুলা বিস্তারিত আমি পড়াবো। এখন থেকে কি প্রিপারেশন নিলে চান্স পেতে পারবো? ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ পাবা। ওকে, নট 4টি ভাই, এটা 3টা হবে। ওকে, তারপরে আসো, নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি, পেট্রোল। যেটা নবায়নযোগ্য মানে নবায়ন করা যায়, এটা খুবই ইজি, বাট অনেক জায়গায় পরীক্ষায় আসছে। সো এটার আনসার তোমাদেরকে দিয়ে ফেলতে হবে, একটু সবাই দিয়ে ফেলো। ঠিক আছে, নবায়নযোগ্য শক্তি। দেখো নবায়নযোগ্য মানে কি? যেটা কখনো শেষ হয় না, যেটা কখনো শেষ হয় না এবং নতুন করে সেটা ব্যবহার করা যায়, নতুন করে ব্যবহার করা যায়, নতুন করে ব্যবহার করা যায়, সেটাই হচ্ছে নবায়নযোগ্য। যেমন কি? যেমন বায়ু, পানি, তারপর হচ্ছে তোমার আরো আছে, এখানে অ্যান্সারগুলো আছে। তবে এখানে যেমন কয়লা আর প্রাকৃতিক গ্যাস, এই দুইটা কিন্তু অনবায়নযোগ্য, এই দুইটা কিন্তু হচ্ছে অনবায়নযোগ্য, মনে রাখতে হবে, অনবায়নযোগ্য। আর এই যে সৌরশক্তি, পেট্রোলও অনবায়নযোগ্য। সৌরশক্তি যেটা, সেটা হচ্ছে তোমার নবায়নযোগ্য, কারণ ভাই সূর্যের আলো তো আমরা প্রতিদিনই পাই এবং সেটা দিয়ে আমরা সোলার প্যানেল ইউজ করে আমরা বিদ্যুতের চাহিদা পূরণ করতেছি, তাই না? এই জন্য এটা হবে সৌরশক্তি। ওকে, সৌরশক্তি হবে। আচ্ছা ঠিক আছে, এটা খুবই ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। তারপর 19 নাম্বার দেখো, সংসপ্তক উপন্যাসের রচয়িতা কে? এটা আমি বলে দিই, এটা হয়তো তোমরা পারবা না, এটা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। সংসপ্তক উপন্যাসের রচয়িতা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। ঠিক আছে, ওকে। তারপরে আসো, বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? এটা আমি বহুত পড়াইছি, যেই জেলাটা হচ্ছে একটু কাহিনী করে। ঠিক আছে, যেই জেলাটা একটু কাহিনী করে সেই জেলাটার নাম কি বলো? যারা ফার্স্ট অ্যান্সার দিবে তাদেরটা দেখে আমি আগাবো। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? শোনো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 50টা প্রশ্ন আসবে, এটা মনে রাখো। বাংলা 25, ইংরেজি 25, আর সাধারণ জ্ঞান একাই 50। তো সাধারণ জ্ঞানে যারা ভালো করবা তারাই চান্স পাওয়া এবং তারাই ভালো পজিশনে যাইতে পারবা, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমরা বলছো 20-এর রাইট, এটা হবে রাঙামাটি, কারণ রাঙামাটির মনে অনেক রং। বলছিলাম না, রাঙামাটির মনে অনেক রং, এই জন্য সে বাংলাদেশ এবং মিয়ানমার, সরি, ইন্ডিয়া এবং মিয়ানমার দুইটা দেশের সাথেই সে সীমানা শেয়ার করছে। এসডিজির কোন লক্ষ্যমাত্রা মানসম্পন্ন শিক্ষা নিয়ে কাজ করে? এটা আমি বহুত আগে বলছি। এসডিজি মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা ফুল ফর্মটা জেনে রাখবা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এটা লক্ষ্য আছে টোটাল 17টা। এই কয়েকদিন আগে আমি পরীক্ষা এটা দিছিলাম, আমাদের পরীক্ষাও এসডিজি নিয়ে আসছিল। ঠিক আছে, তো এসডিজির তোমার প্রথমটা হচ্ছে নো পোভার্টি, নো পোভার্টি মানে কোনো দরিদ্র বা দারিদ্র থাকবে না। আর দারিদ্র যখন মানুষ থাকে, পোভার্টি থাকে, তখন তাদের কি হয়? তখন তারা হচ্ছে কোনো ইয়ে পায় না, তারা হচ্ছে পোভার্টি তো দারিদ্র আমরা জানি। তারপর হচ্ছে তোমার এসডিজি 1 দারিদ্র, তারপর হচ্ছে দারিদ্রের কারণে স্বাস্থ্য খারাপ হয়, তাই না? স্বাস্থ্য খারাপ হয়, স্বাস্থ্যের কারণে হচ্ছে তোমার কি হয় না? স্বাস্থ্যের কারণে হচ্ছে তাদের, আচ্ছা নো পোভার্টি, সরি, এটা হচ্ছে খাদ্য, খাদ্য, হাঙ্গার, হাঙ্গার, তারপরে হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্য, তারপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে শিক্ষা, 4 নম্বরে হচ্ছে শিক্ষা, আর 5 নম্বরে হচ্ছে লিঙ্গ সমতা, লিঙ্গ সমতা, তারপরে 6 নম্বরে হচ্ছে নিরাপদ পানি, 6 নম্বরে হচ্ছে নিরাপদ পানি, 8 নম্বরে হচ্ছে, 7 নম্বর, এইগুলাই এখান থেকে প্রথম 4টা পড়বা, তাইলেই হবে। তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই 4টা, তাহলে এসডিজি 4, 4-এ হচ্ছে মানসম্পন্ন শিক্ষা নিয়ে কাজ করে, আর 13তম কাজ করে জলবায়ু পরিবর্তন নিয়ে। ঠিক আছে, এগুলো একটু পড়বা। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো,
যমুনা নদীর উৎপত্তি কোথায়? এটা পরীক্ষায় প্রায়ই আসে, আমি এটা প্রায় বলি। যমুনা নদী, দেখো যমুনা নদী কিন্তু ডিরেক্ট উৎপত্তি হয় নাই, তাই না? আমরা জানি এই যে তিব্বত, এটা কোথায়? তিব্বত। তিব্বত, এই তিব্বত থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের কুড়িগ্রামে একটা নদী আসে। কোথায়? কুড়িগ্রাম দিয়ে একটা নদী প্রবেশ করে, এবং কোন জায়গায়? কুড়িগ্রামে প্রবেশ করে। এই কুড়িগ্রামে আসার পরে তারপরে সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জে এসে কত সালে? 1787 সালে একটা ভূমিকম্পের কারণে প্রথমে এদিক দিয়ে প্রবাহিত হইতো পুরাতন ব্রহ্মপুত্র নামে। পরবর্তীতে 1727 সালে ভূমিকম্পের কারণে একটা বড় স্রোতধারা সৃষ্টি হয়, যেটা হচ্ছে যমুনা নদী। এবং এই যমুনা নদী তাহলে কই থেকে উৎপত্তি হইলো? এই ব্রহ্মপুত্র থেকে উৎপত্তি হইলো। তাহলে ব্রহ্মপুত্রটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে? তিব্বতের মানস সরোবর। অ্যান্সারটা হচ্ছে মানস সরোবর। ঠিক আছে, তিব্বতের মানস সরোবর, মানে ব্রহ্মপুত্র যেখান থেকে উৎপত্তি হয়েছে, এই যমুনা সেখান থেকে উৎপত্তি হয়েছে। রাইট, মানস সরোবর। গঙ্গোত্রী হিমবাহ থেকে যেটা উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে পদ্মা নদী। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। নাগা মণিপুর থেকে অঞ্চল হয়েছে হচ্ছে তোমার মেঘনা, তারপর হচ্ছে তোমার সুরমা কুশিয়ারা, এটা হচ্ছে আসামের নাগা মণিপুর। লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড় থেকে তোমার উৎপত্তি হয়েছে কর্ণফুলী, আর আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে তিস্তা। ঠিক আছে, ওকে, আসাম না, সরি, মেঘালয়। আচ্ছা, তারপর আসো, ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয় যে প্রতিষ্ঠান, এটা বুঝাই যায় ভাষা আন্দোলন হয় কবে? 1952 সালে। ভাষা আন্দোলন মেনলি 1947 থেকে 1952 সাল পর্যন্ত হয়েছিল। তাইলে 1952 সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়। তো এরপরে এই যে বাংলা একাডেমি, এটা 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কত? না, সরি, 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল, আমি যদি ভুল না করি। 1954 সালে যুক্তফ্রন্ট হয়, আর যুক্তফ্রন্টেই একে ফজলুল হকের মন্ত্রিসভায় সেটা 21 দফার মধ্যে এটা ছিল। তারপর 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1921 সালে। বাকিগুলো লাগবে না। ওকে, আচ্ছা, তারপরে আসো পরের প্রশ্নটা, আমি এখন শুধু অ্যান্সার দিয়ে যাব। কুমিল্লা ও নোয়াখালী প্রাচীন যে জনপদের অংশ ছিল, কুমিল্লা ও নোয়াখালী। দেখো বঙ্গ, তোমরা অ্যান্সার করো। বঙ্গতে কি কি ছিল? বঙ্গতে ছিল ঢাকা, ময়মনসিংহ, তারপর হচ্ছে তোমার ফরিদপুর, তারপরে বরিশালেরও কিছু অংশ কিন্তু ছিল, সরি, বরিশাল। ঠিক আছে, রারো এর অপর নাম হচ্ছে সূক্ষ্ম, এটা বাংলাদেশে ছিল না, এটা ছিল পশ্চিমবঙ্গে, রারো। আর সমতট যেটা সেটা হচ্ছে তোমার এই যে কুমিল্লা নোয়াখালী। তারপরে পুন্ড হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ, আর বঙ্গ হচ্ছে সবচেয়ে বড় জনপদ। বতে বড়, বতে বঙ্গ, আর পুন্ড হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। এখানে আছে BDRR, বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী। ঠিক আছে, বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী। এই তো তোমরা পারছো, রাইট। এড্রিয়ান স্যাক্রিফাইস, প্রিয়া রিয়া, ফেরদৌসি, আফরোজ কাদিরা। ওকে, হ্যাঁ, এই তো তোমরা পারছো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরের প্রশ্নটা আসো, বাংলাদেশের মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, এটা আমি বলে দিই। বাংলাদেশের মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী হচ্ছে গারো ও খাসিয়া। সাঁওতাল হচ্ছে সবচেয়ে, এই যেই সব উপজাতিরা সমতলে বসবাস করে তাদের মধ্যে প্রথম। আর চাকমা হচ্ছে সবচেয়ে বৃহত্তম উপজাতি, চাকমা, ইতফ, এগুলো পড়লেই হবে। তারপরে আসো 26, 1968 সালে ছাত্ররা কয় দফা দাবি পেশ করছিল? 1968 সালে 11 দফা। 1968 সালে 11 দফা দাবি পেশ করছিল। ঠিক আছে, তারপরে আসো, আছে বিশ্ব জনমত গঠনে মুজিবনগর সরকারের ভ্রাম্যমাণ প্রতিনিধি ছিলেন কে? তৎকালীন সময় ভ্রাম্যমাণ প্রতিনিধি ছিল আবু সাইদ চৌধুরী। ঠিক আছে, তারপরে আসো, তিনি লন্ডনে বেশিরভাগ ঘুরতো মুক্তিযুদ্ধে বিশ্বের বাংলাদেশের পক্ষে জনমত গঠন করার জন্য। বাংলাদেশের জমিদারি প্রথা বাতিল হয় যে সালে? বাংলাদেশের জমিদারি প্রথা বাতিল হয় 1950 সালে। কে বাতিল করছে? বাতিল করছে হচ্ছে তোমার একে ফজলুল হক, এটা মনে রাখবা।
1955 সালে একে ফজলুল হক। 1955 সালে একে ফজলুল হক। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো, এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা? এফবিআই হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এফবিআই হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। ভারতের হচ্ছে র, রিসার্চ, ফুল ফর্মটা জানো কি? রিসার্চ অ্যান্ড উইংস নাকি রিসার্চ অ্যান্ড কি উইংস যেন একটা, র, ঠিক আছে। ওকে, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস। ওকে, তারপর আসো, লুই আই কান যে ভবনের স্থপতি, এটার আনসার করো দেখি। লুই আই কান, গণভবন, জাতীয় সংসদ ভবন, বঙ্গভবন, কার্জন হল। লুই আই কান কোন দেশ, কোনটির স্থপতি তিনি, বলো। লুই আই কান। দ্রুত সবাই অ্যান্সার করো। জাতীয় সংসদ ভবন, নাইম বলছে জাতীয় সংসদ ভবন, আসাদুজ্জামান মামুন। মারিয়াম মোস্তারিন বলছে 29 বি। এড্রিয়ান সেক্রিফাই, হ্যাঁ জাতীয় সংসদ, রাইট। লুই আই কান হচ্ছে জাতীয় সংসদ ভবন। তার পাশে আরেকজন ছিল মাজহারুল ইসলাম। এই মাজহারুল ইসলামও কিন্তু ছিল, মাজহারুল ইসলাম, এটা পড়বা, মাজহারুল ইসলাম, ঠিক আছে, এটাও পড়বা। তিনি বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠাতা হিসেবে ছিল। ওকে, তারপর আসো, বাংলাদেশের বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করে যে সংস্থা, এটা শুধু দেখো কোন জায়গায় বিনিয়োগের ইংরেজিটার শর্ট ফর্ম আছে, শুধু এতটুকু দেখো, আর কিছু দেখা লাগবে না। বিনিয়োগের ইংরেজি শর্ট ভার্সনটা প্রথম অক্ষরটা কোথায় আছে সেটা শুধু খুঁজে বের করো, শুধু সেটা খুঁজে বের করো যে কোনটার মধ্যে আছে বিনিয়োগের ইংরেজির প্রথম অক্ষরটা। তিরিশের খ, বিচিত্রা বলছে 30-এর বি। রুবাইয়াত আক্তার, আমরা 31-এ আছি। আচ্ছা ভাই, আমার কমেন্ট পড়েন না কেন? হ্যাঁ পড়তেছি তো। আজিজুল ইসলাম, তানিয়া বৃষ্টি বলছে 31-এর গ। রাকিবুল ইসলাম বলছে 31-এর সি। ওকে, জাতীয় সংসদ ভবন, আচ্ছা যেখানে সবাই ঝগড়া করে, আচ্ছা বিটা রাইট। দেখো, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট, এই যে দেখো আই, আই মানে কি? ইনভেস্টমেন্ট, তাহলে এইটাই দেখবা এটা কই আছে, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ, ঠিক আছে। এখানে দেখো আই আর অন্য কোথাও নাই, এই জন্য এটাই বিডা, মনে রাখবা বিডা, ঠিক আছে। ওকে, তারপরে আসো, প্রীতিলতা ওয়াদ্দেদার যে আন্দোলনের নেত্রী ছিল, এই প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপর মাস্টার দা সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন, সূর্য সেন, তারপর হচ্ছে তোমার ক্ষুদিরাম বসু, ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু তো 1908 সালে ফাঁসি হয়, তাই না? আর মাস্টার দা সূর্য সেনের 1933 সালে ফাঁসি হয়। তো এরা সবাই একটা আন্দোলনের নেতা ছিলেন, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন, ঠিক আছে। আবার অপশনে যদি স্বদেশী না থাকতো, অপশনে যদি থাকতো ব্রিটিশ বিরোধী, তাহলে কিন্তু ব্রিটিশ বিরোধী হইতো, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ঠিক আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন হইতো, ঠিক আছে। তেবাগা আন্দোলনের নেত্রী হচ্ছে ইলা মিত্র, তেবাগা আন্দোলনের নেত্রী হচ্ছে ইলা মিত্র এবং হাজি দানেশ, হাজি দানেশ হচ্ছে নেতা, এটার একটা ইয়ে করছিল। আর অসহযোগ হয়েছিল তোমার হচ্ছে মহাত্মা গান্ধী করছিল, ঠিক আছে। নাইম, হ্যাঁ কমেন্ট দেখতেছি। ওকে, 1933 নাকি 1934 আমার ঠিক মনে নাই, একটা হবেই, বাট 1933 মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আসো, 2026 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা কয়টা? এটা আবার পরীক্ষা আসবে, বলো কয়টা দেশে হয়, বলো কয়টা দেশে হয়, কয়টা দেশে? দেখি কে কে পারে। এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে। তেত্রিশের সি, তন্নি চক্রবর্তী, 33-এর সি বলছে 48। ওকে, আচ্ছা 1934 হলে 1934 হবে। ওকে, আমি এটা আপডেটটা দেখাই দিব। আচ্ছা,
2026 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা হচ্ছে 48টা এবং 3টা দেশে হবে। তুমি দেখবা প্রথমে হচ্ছে উত্তর আমেরিকার কানাডা একটা দেশ আছে, তারপরে আছে ইউএসএ, এই যে কানাডা, ইউএসএ, আর এই পাশে হচ্ছে মেক্সিকো। এই পরপর 3টা দেশ, উত্তর আমেরিকার পরপর যে 3টা দেশ সেগুলাই কানাডা, ইউএসএ, মেক্সিকো। আচ্ছা, ইউএসএ ছোট, কানাডা বড়, ঠিক আছে, কানাডা বড়, ইউএসএ ছোট। ওকে, ঠিক আছে, 48টা দল মানে 48টা দেশ। তারপরে আসো, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ সহায়তাকারী হেল্পলাইন কোনটা? এখানে 333 যেটা, সেটা হচ্ছে সরকারি সেবা, সরকারি সেবা। 999 জাতীয় জরুরি সেবা, জাতীয় জরুরি সেবা। 105 জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র। 104 দুদক। আর এখানে কোনটা হচ্ছে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ? এই 909 কিন্তু অ্যাম্বুলেন্সও হয়, 16200 কতজন সেটা অ্যাম্বুলেন্স। তানিয়া, বৃষ্টি পড়ছে 34-এর ক। হ্যাঁ, দেখো আগে 1921 ছিল, এখন কিন্তু সেটা 109, এখন কিন্তু সেটা 109, এখন আর 10,921 না, এখন এটা হবে 109। ঠিক আছে, এটা শর্ট ফর্ম হচ্ছে এখন 109, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ 109, মনে রাখবা। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো, 35 মুদ্রাস্ফীতির অন্যতম বড় কারণ কোনটা? এটা আমি একটু আগেও বলছি। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে জিনিসপত্রের দাম, জিনিসপত্রের দাম বেড়ে যায়, অর্থের মূল্য কমে যায়, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থের মূল্য কি করছে? কমে গেছে, আর জিনিসপত্রের দাম বেড়ে গেছে। ওই যে বলছিলাম আগে, যে তুমি গরুর গোস্ত 500 টাকা কেজিতে পাইতা, এখন সেই গরুর গোস্ত 800 টাকা কেজি। তাহলে এই 300 টাকা ডিফারেন্সের কারণ কি? কারণ মুদ্রাস্ফীতি। জিনিসপত্রের দাম বাড়ে নাই, আসলে টাকার দাম কমে গেছে। ঠিক আছে, তাইলে এখানে দেখো মুদ্রার যোগান বৃদ্ধি হচ্ছে বেস্ট অ্যান্সার, কারণ এখন টাকা বেশি। আগে আগে মানুষের হাতে 10 টাকাই থাকতো না, 100 টাকা থাকতো না, এখন মানুষের সবার কাছে মোটামুটি 1000 টাকা থাকে। এইটা হচ্ছে মুদ্রার যোগান বৃদ্ধি, মানে এখন মানুষের হাতে হাতে টাকা আছে, এটা হচ্ছে বড় ফ্যাক্ট। এই জন্য জিনিসপত্রের দাম, এখন জিনিসপত্রের দাম বাড়ে নাই, মুদ্রার যোগান বাইরে গেছে, আর অর্থের মূল্য কমে গেছে। হ্যাঁ, যোগান বৃদ্ধি। তারপরে আসো 36 চলচ্চিত্র, কি বলছে? চলচ্চিত্রের উৎসব কোনটা? আচ্ছা হ্যাঁ, চলচ্চিত্রের উৎসব আমরা জানি, চলচ্চিত্রের জন্য যেমন বিভিন্ন জিনিসের জন্য তোমার হচ্ছে বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন পুরস্কার দেয়, তেমন চলচ্চিত্রের জন্য হচ্ছে তোমার কান ফেস্টিভ্যাল, কানের হচ্ছে একটা পুরস্কার আছে স্বর্ণপাম, স্বর্ণপাম, এটা মনে রাখবা, স্বর্ণপাম, এটা কান উৎসবের একটা প্রাইজ, স্বর্ণপাম। ঠিক আছে, ওকে। তারপরে আসো, জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম, জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি বলো? 37 নাম্বার, জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম। এটাই আমাদের মনে হয় শেষ প্রশ্ন, না শেষ না, তাহলে এটা সবাই এটা অ্যান্সার করে ফেলো। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিল, এটা যদিও ইন্টারন্যাশনাল একটা প্রশ্ন। হ্যাঁ, কান ফেস্টিভ্যাল। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, এটা হচ্ছে ইউনিফেম। ঠিক আছে, ইউনাইটেড নেশন ফান্ড ফর উইমেন। ঠিক আছে, ইউনিফেম। এখানে বলা আছে এফ দিয়ে, এফ দিয়ে মানে হচ্ছে ফান্ড, তহবিলের ইংরেজি কি? ফান্ড। আর ফান্ড কোথায় আছে? এফ এখানে। ঠিক আছে, ইকুই ফান্ড না। ঠিক আছে, এটা হবে ইউনিফেম। ওকে, তাহলে আজকে লাস্ট প্রশ্নটা সবাই অ্যান্সার করবা, দেখতে চাই। এই যে দেখো, সংসপ্তক ভাস্কর্যের ভাস্কর কে? এটা সবাই অ্যান্সার করো দেখি।
এটা সবাই অ্যান্সার করলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আর তোমরা যারা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সে ভর্তি হতে চাও, মাত্র 200 টাকায় আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলতেছে, তাই সবাই ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? সবাই ভর্তি হয়ে যাবা। ওকে, সংসপ্তক ভাস্কর্যের ভাস্কর, এই সংসপ্তক কোথায়? সংসপ্তক হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাহলে এটার ভাস্করকে তোমরা কয়েকটা জিনিস পড়বা, যেমন হচ্ছে তোমার শহীদ মিনার, তারপরে হচ্ছে স্মৃতিসৌধ, এগুলো তো মাস্ট পড়বা। তারপরে আরো কিছু আছে, জাগ্রত চৌরঙ্গী, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, পরে যাও বাংলা, তারপরে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য, এগুলো একটু পড়বা। তাহলে এটা কি বলছো তোমরা? শামীম শিকদার বলছে, কেউ বলছে কেউ বলছে শামীম শিকদার, এক একজন একটা অ্যান্সার দিচ্ছ, বাট এটা হবে হামিদুজ্জামান খান। ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর সবাই যারা এখন আমাদের কোর্সে ভর্তি হও নাই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্সে, তারা হচ্ছে আজকে গিয়েই পেজে মেসেজ দাও, মাত্র 199 টাকায়। আর যারা সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তারা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্সটা ফ্রিতে পাবা, ঠিক আছে? সো যারা সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবা, তারা অবশ্যই এখনই ভর্তি হয়ে যাও। 15 তারিখ হচ্ছে আমাদের আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো ওরিয়েন্টেশনের পরে কিন্তু প্রাইস আরো বেড়ে যাবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।